নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে? ভারতীয় জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম অর্থাৎ সবথেকে কম বয়সী প্রেসিডেন্ট কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, আবুল কালাম আজাদ। কী হবে অ্যান্সারটি? আবুল কালাম আজাদ। এবার লক্ষ্য করো, জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন এবং তাদের সভাপতি কে ছিলেন। 1885 বোম্বে অধিবেশনের সভাপতি কে ছিলেন? ডব্লিউ.সি. ব্যানার্জি। 1886 সালের কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিলেন? দাদাভাই নওরোজি। 1887 সালের মাদ্রাজ অধিবেশনের সভাপতি কে ছিলেন? সৈয়দ বদরুদ্দিন তৈয়বাজি। সৈয়দ বদরুদ্দিন তৈয়বাজি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। 1888 সালের এলাহাবাদ অধিবেশনের সভাপতি কে ছিলেন? জর্জ ইউয়েল। 1889 সালের বোম্বে অধিবেশনের সভাপতি কে ছিলেন? স্যার উইলিয়াম ওয়েডারবার্ন। 1890 সালের কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিলেন? ফিরোজ শাহ মেহতা। 1891 সালের নাগপুর অধিবেশনের সভাপতি কে ছিলেন? পি আনন্দ চালু। 1892 সালের এলাহাবাদ অধিবেশনের সভাপতি কে ছিলেন? ডব্লিউ.সি. ব্যানার্জি। 1893 সালের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? দাদাভাই নওরোজি। 1923 সালে দিল্লিতে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের বিশেষ অধিবেশনে মৌলানা আবুল কালাম আজাদকে সভাপতি করা হয়। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতির পদে অধিষ্ঠিত সর্বকনিষ্ঠ ব্যক্তি অর্থাৎ 35 বছর বয়সী ছিলেন। আবুল কালাম আজাদ 1940 থেকে 1946 সাল টানা 6 বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী স্মরণে 31শে অক্টোবর জাতীয় ঐক্য দিবস পালিত হয়। তারপর দেখো কি রয়েছে। এছাড়াও বিশ্বের উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি 31শে অক্টোবর 2018 সালে তাকে উৎসর্গ করা হয়েছিল, যা প্রায় 182 মিটার। 31শে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত। সর্দার প্যাটেল 1875 সালের 31শে অক্টোবর গুজরাটে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। ওয়েটিং ফর ভিসা অটোবায়োগ্রাফিক্যাল নোটস বইটি রচয়িতা কে? বি.আর. আম্বেদকর। এ বাঞ্চ অফ ওল্ড লেটার্স বইটি রচয়িতা কে? জওহরলাল নেহেরু। রিডলস ইন হিন্দুইজম কার লেখা এটি? এটি কিন্তু বি.আর. আম্বেদকরের লেখা। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির শাসন জারির কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির শাসন জারির কথা বলা হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে 356 নং ধারায় শাসন জারির কথা বলা হয়েছে। তারপর দেখো ভারতীয় সংবিধানের বিভিন্ন অংশ এবং সেগুলি কোন দেশ থেকে নেওয়া হয়েছে। প্রথমে কি রয়েছে দেখো, অস্ট্রেলিয়া থেকে কি কি নেওয়া হয়েছে? যুগ্ম তালিকা, প্রস্তাবনা, যৌথ অধিবেশন, এগুলি কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। জার্মানি থেকে কি নেওয়া হয়েছে? জরুরি অবস্থা, জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ। জাপানের কাছ থেকে কি নেওয়া হয়েছে? সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী। কানাডা থেকে কি নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি। সোভিয়েত রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও ন্যায় বিচার। আয়ারল্যান্ড থেকে কি কি নেওয়া হয়েছে দেখো, রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। পরবর্তী প্রশ্ন, পুতুল নাচের ইতিকথা কার রচনা? পুতুল নাচের ইতিকথা কার রচনা? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। পলাশির যুদ্ধ কার লেখা? নবীনচন্দ্র সেনের লেখা। রাজা যায় রাজা আসে কার লেখা? আবুল হাসানের। প্রথমা গ্রন্থটি কার লেখা? প্রেমেন্দ্র মিত্রের। চিন্তা তরঙ্গিনী কার লেখা? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের। স্বপ্নপ্রয়াণ কার লেখা? দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের। বেনু ও বিনা, সবিতা, কুহু ও কেকা, খুব বিখ্যাত গল্প, কুহু ও কেকা কার লেখা? সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। আলো ও ছায়া, দীপ ও ধূপ কার লেখা? কামিনী রায়ের লেখা। মরীচিকা, মরুশিখা ও মরু মায়া কার লেখা? যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা।
মানবদেহে সবচেয়ে কঠিন অংশ কোনটি? মানবদেহের সবচেয়ে কঠিন অংশ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, এনামেল। দাঁতের এনামেল হচ্ছে মানবদেহের সবচেয়ে কঠিন অংশ। মানুষের দেহে কঠিনতম অংশ হলো এনামেল। এনামেল মানুষের দাঁতে অবস্থিত। এটি দাঁতের বাইরের শক্ত আবরণ, যা ক্যালসিয়াম ও ফসফেট দ্বারা গঠিত। আলেকজান্ডার যখন ভারতে আক্রমণ করেছিলেন তখন মগধের রাজা কে ছিলেন? আলেকজান্ডার যখন ভারতে আক্রমণ করেছিলেন তখন মগধের রাজা কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ধননন্দ তখন মগধের রাজা ছিলেন। নন্দ রাজবংশ খ্রিস্টপূর্ব 345 থেকে 321 অবধি উত্তর ভারতের মগধ শাসন করেছিল। এটি মহাপদ্মনন্দ প্রতিষ্ঠা করেছিলেন, যিনি উগ্রসেনা অর্থাৎ এক বিশাল বাহিনীর অধিপতি হিসেবে পরিচিত। তিনি কুরু, কলিঙ্গ এবং কাশীর মতো অনেক রাজ্যকে পরাজিত করেছিলেন। তিনি পুরাণে সমস্ত ক্ষত্রিয় ধ্বংসকারী হিসেবেও বর্ণিত হয়েছেন। পুরাণে তাকে মহাপদ্ম একরাট অর্থাৎ একমাত্র সম্রাট বলা হয়েছে। তিনি শিশুনাগের সময়কার সমস্ত রাজবংশকে পরাজিত করেছিলেন। তাকে প্রায়শই ভারতীয় ইতিহাসের প্রথম সাম্রাজ্য নির্মাতা হিসেবে বর্ণনা করা হয়। মহাপদ্মনন্দকে দ্বিতীয় পরশুরাম উপাধি দেওয়া হয়েছিল। মহাপদ্মনন্দের 8 পুত্র তার স্থলাভিষিক্ত হন। সর্বশেষ ছিলেন কে? ধননন্দ। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন সমগ্র উত্তর ভারতে যে রাজবংশ শাসন করেছিল তা ছিল মগধ সাম্রাজ্যের নন্দ রাজবংশ। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন মগধ রাজা ধননন্দ দ্বারা শাসিত হয়েছিল, যিনি রাজবংশের শেষ শাসক ছিলেন। ভারতের জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে? কোন পরিবহন ব্যবস্থাকে ভারতের জীবনরেখা বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, রেলপথ ব্যবস্থাকে ভারতের জীবনরেখা বলা হয়। রেলওয়েকে ভারতের লাইফলাইন বলার বড় কারণ হল রেলওয়ে দেশের মানুষকে তাদের সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী বিভিন্ন গ্রেডে বা গ্রুপে চাকরি বরাদ্দ করে, এতে বেশি কর্মসংস্থান দেয়। ভারতের জীবনরেখা কাকে বলা হয়? রেলপথকে। উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়? জলপথকে। জলপাইয়ের দেশ কাকে বলা হয়? স্পেনকে। দেশের বৃহত্তম কাগজ কল রয়েছে কোথায়? মহারাষ্ট্রের বল্লালপুরে। ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে ওপেকের সদর দপ্তর অবস্থিত। পৃথিবীর কোন দেশে কোনো রেলপথ নেই? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভুটান ও আফগানিস্তান। এই দুটি দেশে কিন্তু কোনো কি নেই? রেলপথ নেই। ভারতের গভীরতম বন্দর কোনটি? উড়িষ্যার পারাদ্বীপ। ভারতের হাইটেক বন্দর বলা হয় কাকে? মহারাষ্ট্রের জওহরলাল নেহরু বন্দরকে ভারতের হাইটেক বন্দর বলা হয়। ভারতের একটি নদী বন্দরের নাম কি? কলকাতা বন্দর। ভারতের দীর্ঘতম খালপথ কোনটি? তামিলনাড়ুর বাকিংহাম হচ্ছে ভারতের দীর্ঘতম খালপথ। পরবর্তী প্রশ্ন, আখ গাছ হলো এক ধরনের লতা, বৃক্ষ, গুল্ম নাকি ঘাস? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, আখ গাছ হলো এক ধরনের ঘাস। কি হবে অ্যান্সারটি? অপশন ডি। গুল্ম আকারের ছোট স্থায়ী কাণ্ডবিশিষ্ট দীর্ঘজীবী এবং গোড়ায় বা মাটির কাছ থেকে শাখায়িত গাছ। প্রাকৃতিক বন বা বসতি অঞ্চলের জমিতে গুল্মভূমি প্রধান আচ্ছাদন। এগুলির অধিকাংশই অত্যন্ত সহিষ্ণু ও সব ধরনের মাটিতে জন্মে। অনেকগুলি গুল্ম ও গুরুত্বপূর্ণ ফল ও ফুল যোগায়। বৃক্ষের সাথে এর প্রধান পার্থক্য হলো এর একাধিক কাণ্ড হয়ে থাকে এবং বৃক্ষের চেয়ে উচ্চতায় ছোট। এর উচ্চতা 6 থেকে 10 মিটার বা 20 থেকে 33 ফুট কম হয়ে থাকে। ছোট গুলগুলো 2 মিটার বা 6.6 ফুট লম্বা হয়ে থাকে, যা উপগুল্ম নামেও পরিচিত। বাংলার কোন বিখ্যাত কবির মৃত্যু হয় ট্রাম দুর্ঘটনায়? বাংলার কোন বিখ্যাত কবির মৃত্যু হয় ট্রাম দুর্ঘটনায়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের মৃত্যু কিন্তু ট্রাম দুর্ঘটনায় হয়। জীবনানন্দ দাশ 1954 সালের 14 অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর মৃত্যুবরণ করেন। বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল? বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা কোনটি? অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সাধারণ সভা। সাধারণ সভা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা।
ইউএনওর সনদের ৯ নং ধারা অনুযায়ী ইউএনওর সমস্ত সদস্য রাষ্ট্র নিয়ে সাধারণ সভা গঠিত। বিশ্ব মানবের আইনসভা এই সাধারণ সভা বিশ্বের প্রতিটি প্রান্তের মানবজাতির নানা সমস্যার, নানা ভাবনার কণ্ঠস্বর ধ্বনিত হয় এবং প্রতিফলিত হয় এই সাধারণ সভার মধ্যে দিয়ে। সাধারণ সভাকে গেটেল বিশ্বের নাগরিক সভা বলে অভিহিত করেছেন। প্রাণীকোষে উপস্থিত কোষ বিভাজনে সহায়ককারী কোষীয় অঙ্গাণুটির নাম কি? প্রাণীকোষে উপস্থিত কোষ বিভাজনে সহায়তাকারী বা সহায়ককারী কোষীয় অঙ্গাণুটির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, সেন্ট্রোজোম। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন কে? কে নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, মেধা পাটকর। মেধা পাটকর ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের একজন উল্লেখযোগ্য নেত্রী। মেধা পাটকর হলেন একজন ভারতীয় কর্মী এবং নর্মদা বাঁচাও আন্দোলন এনবিএ এর অন্যতম উদ্যোক্তা। আন্দোলনটি 1980-র দশকের শেষের দিকে বিশাল বাঁধ প্রকল্পের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করেছে। বিপর্যয়কর নর্মদা উপত্যকা বাঁধ প্রকল্পটি তার বিশাল পরিবেশগত ও সামাজিক প্রভাবের জন্য টেকসই উন্নয়নের প্রতীক। সুন্দরবনকে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে? সুন্দরবনকে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ম্যানগ্রোভ বনভূমির জন্য। আয়তনের সুন্দরবন বিশ্বের বৃহত্তম বদ্বীপ, দীর্ঘতম লবণাক্ত জলাভূমি এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি অতি গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম। এখানে 334 প্রজাতির উদ্ভিদ, 375 প্রজাতির বন্যপ্রাণী বিদ্যমান, যার মধ্যে আছে 35 প্রজাতির সরীসৃপ, 315 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। একটি পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে বলা হয় ড্যাশ, বা একটি পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, নিউরন বলা হয়। স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকারী একককে নিউরন বা স্নায়ুকোষ বলে। মস্তিষ্ক কোটি কোটি স্নায়ুকোষ বা নিউরন দিয়ে তৈরি। এই একটিমাত্র মানব মগজে রয়েছে 1000 কোটি স্নায়ুকোষ বা নার্ভ সেল, আর এগুলো একটি আরেকটির সাথে সংযুক্ত রয়েছে তেমনি শত শত কোটি স্নায়ুতন্ত্র দিয়ে। গরিবি হাটাও স্লোগান কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল? গরিবি হাটাও স্লোগান কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, পঞ্চম পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন বা গরিবি হাটাও এবং ন্যায় বিচারের ওপর জোর দেওয়া হয়েছিল। পরিকল্পনাটি কৃষি উৎপাদন এবং প্রতিরক্ষায় স্বনির্ভরতার উপরও দৃষ্টি নিবদ্ধ করে। কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের জনককে? কাকে কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের জনক বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, পুরন্দর দাসকে কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের জনক বলা হয়। পুরন্দর দাসকে কর্ণাটক সঙ্গীতের জনক বলা হয়। কর্ণাটক সঙ্গীতে তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সঙ্গীত পিতামহ নামে পরিচিত। তিনি শ্রীকৃষ্ণের পরম ভক্ত, বৈষ্ণব কবি, সাধক ও সমাজ সংস্কারক ছিলেন। তার গুরু ব্যাসতীর্থ একটি গানে পুরন্দর দাসের মহিমা বর্ণনা করেছেন, দশরেন্দ্র পুরন্দর দ্বারা সারই। বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে কি বলে? কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে কি বলে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, বস্তুটির জড়তা বলে। জড়তা বা জাড্য বলতে কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা যেমন গতি বা স্থিতাবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তা বোঝানো হয়ে থাকে। মহারানীর ঘোষণাপত্র কে পাঠ করেন? কে মহারানীর ঘোষণাপত্র পাঠ করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, লর্ড ক্যানিং। মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি রূপে ভারতে এসে ভাইসরয় ক্যানিং এলাহাবাদে অনুষ্ঠিত এক দরবারে যে ঘোষণাপত্র পাঠ করেন তা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। আর এই ঘোষণাপত্রটি পাঠ করা হয়েছিল
1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। বৃক্ক থেকে নিঃসৃত প্রধান হরমোনটি হল, বৃক্ক থেকে নিঃসৃত প্রধান হরমোনটি হল অপশন বি রেনিন। কি হবে অ্যান্সারটি? অপশন বি রেনিন। এসিটিএইচ অর্থাৎ অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, জিএইচ গ্রোথ হরমোন, আইসিএসএইচ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এমআরএইচ মেলানোসাইট রিলিজিং হরমোন, এমএসএইচ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে? কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি পর্তুগিজ। পর্তুগিজরা ভারতে সর্বপ্রথম আসে। 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। প্রথম আসেন পর্তুগিজরা, যারা ফিরিঙ্গি নামে পরিচিতি ছিল। পর্তুগিজের পর 1602 সালে কারা আসে? আসে ওলন্দাজরা বা হল্যান্ড বা নেদারল্যান্ডের নাগরিকরা। কোন খেলাটিকে ক্রীড়ার রাজা হিসেবে বিবেচনা করা হয়? কোন খেলাটিকে ক্রীড়ার রাজা বা খেলার রাজা হিসেবে বিবেচনা করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি ফুটবল বা সকার খেলাকে ক্রীড়ার রাজা হিসেবে বিবেচনা করা হয়। ফুটবলের আরেক নাম কিন্তু সকার, এটা মনে রাখবে। কোনটি ভারতের বাগিচা নগরী নামে পরিচিত? কোন শহরটি ভারতের বাগিচা নগরী নামে পরিচিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ বেঙ্গালুরু। বেঙ্গালুরু ভারতের উদ্যান শহর হিসেবে পরিচিত। এই শহরের অনেক ডাকনাম রয়েছে, যার মধ্যে একটি হল ভারতের বাগান শহর। বিখ্যাত নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কী নামে প্রকাশিত হয়েছিল? বিখ্যাত নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কী নামে প্রকাশিত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে প্রকাশিত হয়েছিল। নাটকটি 1860 সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের নীলকরদের অত্যাচার ও নীল চাষিদের দুঃখ কষ্ট নিয়ে রচিত হয়েছে। এই নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি 24 ঘন্টা 52 মিনিট। কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট একটি সময়ে মুখ্য জোয়ার হওয়ার 12 ঘন্টা 26 মিনিট পরে সেখানে গৌণ জোয়ার হয় এবং মুখ্য জোয়ারের 24 ঘন্টা 52 মিনিট পর সেখানে আবার মুখ্য জোয়ার হয়। তাই প্রত্যেক স্থানে জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট পরে ভাটা হয়। এই পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসতে চাঁদের সময় লাগে প্রায় 27 দিন। মরিচা গঠন হতে গেলে নিম্নের কোনটি কোনটি প্রয়োজন? মরিচা গঠন হতে গেলে নিম্নের কোনটি কোনটি প্রয়োজন? অ্যান্সারটি হয়ে যাবে লোহা, অক্সিজেন ও জলীয় বাষ্প। এই তিনটির জন্যই কিন্তু মরিচা হয়। জ্ঞান অর্জনের আগে মহাবীরের নাম কি ছিল? জ্ঞান অর্জনের আগে মহাবীরের কি নাম ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ বর্ধমান। কি নাম ছিল? বর্ধমান। মহাবীরের ছেলেবেলার নাম ছিল বর্ধমান, যিনি বৃদ্ধি পান বা বৃদ্ধিশীল। মহাবীরের জন্মের সময় তার রাজ্যের দ্রুত সমৃদ্ধি ঘটেছিল। তার রাজ্যের দ্রুত সমৃদ্ধি ঘটছিল বলে তার এই নামকরণ করা হয়। মহাবীর ছেলেবেলায় একাধিকবার বীরত্বের পরিচয় দিয়েছিলেন, তাই তাকে মহাবীর নামে অভিহিত করা হতো। ফারেনহাইটের ঊর্ধ্বস্থিরাঙ্কের মান কত? ফারেনহাইটের ঊর্ধ্বস্থিরাঙ্কের মান কত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি 212 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলের নিম্ন ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক যথাক্রমে 32 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক এবং 212 ডিগ্রি হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। কারণ জল 32 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় বরফ হয় এবং 212 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় বাষ্প হয়। লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কোনটি? লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা হচ্ছে মালায়ালম। কী হবে অ্যান্সারটি? মালায়ালম। ইংরেজি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা? ইংরেজি ভাষাটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা? দেখো কি কি রয়েছে: গোয়া, পডুচেরি, নাগাল্যান্ড ও ত্রিপুরা।
এই 4টি রাজ্যের সরকারি ভাষা হচ্ছে কি ইংরেজি। কান পুরস্কার কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য দেওয়া হয়? কান পুরস্কার কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য দেওয়া হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ছায়াছবি বা চলচ্চিত্রে শ্রেষ্ঠত্বের জন্য কান পুরস্কার দেওয়া হয়। কান পুরস্কারটি প্রথম 1946 সালে অনুষ্ঠিত হয়েছিল এবং তখন থেকে এটি চলচ্চিত্র শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে উঠেছে। উৎসবটি প্রতি বছর মে মাসে অনুষ্ঠিত হয় এবং 2 সপ্তাহ ধরে চলে। কান পুরস্কার বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেয়, যেমন সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী এবং আরও অনেক কিছু। ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন বা কাকে ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, সুপ্রিম কোর্ট। কী হবে অ্যান্সারটি? সুপ্রিম কোর্ট। কোন রশ্মির উৎপত্তি পৃথিবীর বাইরে বলে মনে করা হয়? কোন রশ্মির উৎপত্তি পৃথিবীর বাইরে হয়েছে? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, মহাজাগতিক রশ্মি, যার উৎপত্তি পৃথিবীর বাইরে হয়েছে বলে মনে করা হয়। আলফা রশ্মি বা আলফা কণা আসলে একটি হিলিয়াম নিউক্লিয়াস। আর্নেস্ট রাদারফোর্ড আলফা রশ্মি ও বিটা রশ্মি নামের 2 প্রকার বিকিরণ 1899-1903 সালে কী করেন? আবিষ্কার করেন। গামা রশ্মি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়, তবে এগুলি সাধারণ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। এগুলি ক্যান্সার রোগীদের নির্ণয় এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এই রশ্মিগুলি তেজস্ক্রিয় নিউক্লিয়াস দ্বারা উৎপাদিত হয় এবং ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।